দর্শক, বিরতির পর আবারও আলোচনা বিষয়ে উৎপাদক থেকে ভোক্তা, নিরাপদ খাদ্য সরবরাহ সচেতনতা। এই পর্যায়ে আবার আপনার কাছে যেতে চাচ্ছি আমি সগীর মোস্তফা, যে এই কিভাবে মেনটেন করা, অর্থাৎ অ্যাওয়ারনেস বিল্ডিংটা আপনারা কিভাবে করছেন? সারা দেশব্যাপী নিশ্চয়ই আপনারা করছেন, কিভাবে করছেন? হ্যাঁ, এটা একটি কঠিন বিষয় আসলে। সচেতনতা এটা কোনো পরিমাপক নাই। মানুষ যখন অভ্যাসগত পরিবর্তন হয়, ঘটে যায়, প্রক্রিয়া আপনারা এই কাজগুলো করছেন? এটার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি, মিডিয়ামের মাধ্যমে যাই। যেমন এক একটি বিষয়ের জন্য একরকম। আমরা যেমন এই নিরাপদ খাদ্যর এই বিষয়টা নিয়ে যে কাজটি করছি, আমরা এখানে বিভিন্ন টুলস ব্যবহার করেছি। যেমন অ্যাওয়ারনেস বিল্ডআপের জন্য আমরা স্ট্রিট থিয়েটার করছি, আমরা গানের মধ্যে, আমরা গানের মধ্যে যাচ্ছি, যা গান দিয়ে আমরা সবাইকে গান গেয়ে গিয়ে বিভিন্ন স্থানে। গণমাধ্যমকে আমরা ব্যবহার করছি, গণমাধ্যমের সহযোগিতা নিচ্ছি। ইভেন্ট মানে ডে অবজারভেশন করছে, যেমন বিশ্ব খাদ্য দিবস। আমরা আজকে আমাদের এই খাদ্য দিবস অনুষ্ঠান রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে আজকে এখন চলছে। তো এরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করছি, সচেতন করছি। কি দিয়ে? যে ইস্যুটা থাকে সেই ইস্যুর যে তথ্যগুলি দরকার জনগণের জানার, সেই তথ্যগুলি দিয়ে। যেমন আমরা নিরাপদ খাদ্যের বিষয়ে সিলেক্ট করেছি 9টি তথ্য। নিরাপদ খাদ্যপণ্য কিনতে গেলে 9টি জারি গান বা বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ের ভিতর দিয়ে প্রান্তিক পর্যায়ে করছেন, গ্রামের পর্যায়ে আমরা এটা করেছি। ফলাফল কি আসছে? এতে কি পরিবর্তন হচ্ছে গুণগত, বা কৃষকের ক্ষেত্রে, কিংবা যারা ভোক্তা, কিংবা যারা সাপ্লাইয়ের সঙ্গে জড়িত আছে, সরবরাহের সঙ্গে, কিংবা যারা ম্যানুফ্যাকচারের সঙ্গে জড়িত আছে, এদিকে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা আপনারা? হ্যাঁ, পরিবর্তনটি কিরকম? যেমন যে তথ্যটি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন, এন্টারটেইন যদি না থাকে তার মধ্যে, সেই তথ্যটা তো বেশি গ্রহণযোগ্য হয় না, মানে নেয় না মানুষ। তো আমরা যেটা চিন্তা করলাম যে আসলে মানুষকে যদি সচেতন করতে চাই, কোন মিডিয়ামটা তার কাছে গ্রহণযোগ্য হবে, মানে সে বিনোদনও পাবে, আবার যে তথ্যটা আমরা দিতেছি সেটাও দিতে পারবো। মানে এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট দুইটাকে আমরা সংমিশ্রণের ভিতরে আপনারা দিচ্ছেন। আমি আসবো আবার আপনার কাছে। গোলাম রহমান, আপনি বলুন যে ক্যাবে তো আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছে, বিশেষ করে ভেজাল খাদ্য এত কিছুর পরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে নগর মানুষের জীবন কিন্তু কখনো বিপর্যস্ত হচ্ছে। কিন্তু এখানে যেটি আমাদের দুজন গুরুত্বপূর্ণ আলোচক মাহবুবুল্লাহ এবং সগীর মোস্তফা বললেন যে তারা পেরিফেরিতে কাজ করছে, তারা কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে, তারাও কাজ করছেন, ফলাফল পাচ্ছেন। কিন্তু যারা ম্যানুফ্যাকচারার কিংবা সাপ্লাই চেনে আছে, এদের ব্যাপারে আপনি কি বলবেন, বা এরা কেন সঠিকভাবে সরবরাহ করছে না? আমাদের দেশের যে ব্যবসায়ী যারা উৎপাদক, প্রসেসর, এদের মধ্যে অতি মুনাফার একটা প্রবণতা দেখা যায়, যেটাকে বলা মুনাফাখোর। তারা মুনাফাখোর, অতিরিক্ত মুনাফার প্রতি একটা ঘুষখোর, মুনাফাখোর। আমরা তো দেখতে পাচ্ছি ভেজাল দিয়ে মানুষকে নানা রকম। যে বলুন, এর মধ্যে আপনি কিছু লোক আছে যারা খাদ্যকে অনিরাপদ করে, হয়তো না জেনে। যেমন ধরেন, রোজার সময় একই তেল বারবার ব্যবহার করছে রাস্তার একজন ভেন্ডার, সে হয়তো এই ব্যাপারে তত সচেতন না, কিন্তু যে ম্যানুফ্যাকচারার হলুদের গুঁড়াতে আপনার সীসা মিশাচ্ছে জাস্ট রং চং করার জন্য, সে কিন্তু জেনে শুনে করছে, সে ক্রিমিনাল অফেন্স করছে। সেই জন্য যে আপনার যে আইন, আমি একটু কিছুক্ষণ আগে বলেছি যে নিরাপদ খাদ্য আইন হয়েছে, তারপরে ফর্মালিন নিয়ন্ত্রণ আইন হয়েছে, বিভিন্ন ক্ষতিকর দ্রব্য যাতে ফুড প্রসেসিং এর সময় ব্যবহার না করা হয়, সেই জন্য সরকার আইন করেছে এবং এই জন্য কর্তৃপক্ষও করেছে। এখন যেটা দরকার এইটা হলো যে এনফোর্সমেন্ট। সেই এনফোর্সমেন্ট আমাদের দেশে নানা কর্তৃপক্ষ আছে। আপনার জেলা প্রশাসন মোবাইল কোর্ট করে, র্যাব করে, তারপরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করে, বিএসটিআই করে, তারপরে ভোক্তা অধিকার সংরক্ষণ, অনেক কর্তৃপক্ষ, এবং এরা জেল জরিমানা করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে আসছে। নিয়ন্ত্রণে এনফোর্সমেন্টের সমস্যা, প্রয়োগের সমস্যা, আইনের আপনি কি বলেন? যে আমার আইনে অপরাধের কথা বললেন, যেটি ফৌজদারি অপরাধগুলো করছে, এটা হচ্ছে মানুষের মূল্যবোধের অপক্ষয়। যে অর্থই আর কি, আপনার যে কোনো যেন তেন প্রকারে অর্থ উপার্জন করতে হবে, এই যে একটা মনোভাব, এই যে মানসিকতা, এটা চেঞ্জ করা দরকার। সেই জন্য আমরা বলছি যে সৎ থাকার, ভালো থাকার,
এবং নিজের ক্ষতি অন্যের ক্ষতি না করার এইসব বিষয়গুলি একবারে শিক্ষা জীবনের প্রথম থেকে যাতে আসে, সেই জন্য স্কুল কলেজের স্কুলের বইতে একসময় আমরা পাঠ্যপুস্তকে একসময় আমরা যখন ছোটবেলা বাল্য শিক্ষা বলে একটা মানে দিয়ে আমাদের এতে সদাসিত্য কথা বলি, কিন্তু এখন মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এইসব মূল্যবোধের কথাগুলি হারিয়ে গেছে, এগুলিকে ফিরেই আনতে হবে যাতে মানে একদিকে আইন প্রয়োগ করতে হবে, অন্যদিকে আমাদের মূল্যবোধের জায়গাটা। কিন্তু আপনি আমাকে একটা তথ্য দিন যে এই যে আইনগুলো করা হলো, আপনি বললেন যে অনেকগুলো আইন করা হয়েছে, কিন্তু যারা ফৌজদারি অপরাধ করছে, খাদ্যে ভেজাল, রং, জীবন বিধ্বংসী পদার্থ বিশ্লেষণ করে করছে, তাদের দৃষ্টান্ত শাস্তি কি হচ্ছে? বা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জরিমানা, কারণ এটা প্রদান করা সহজ। আর যদি আপনি জেল একটা নির্দিষ্ট মোবাইল কোর্ট 2 বছরের বেশি কাউকে জেল দিতে পারে না, কিন্তু খাদ্য নিরাপত্তা যেখানে মানুষকে জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে, সেই জন্য সর্বোচ্চ শাস্তি আমরা এখন দাবি করছি মৃত্যুদণ্ড। আইনে মৃত্যুদণ্ডের বিধান রেখে আপনার, এবং এটা কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট হলে তখন হয়তো অবস্থার উন্নতি হবে। এবং সেই জন্য জনসচেতনতা দরকার। আমরা যারা ভোক্তা, আমাদেরকে আমরা নিরাপদ খাদ্য চাই। ভোক্তারা কি করতে পারে? আমি আপনি সংক্ষেপে বলেন যে নিরাপদ খাদ্যের জন্য ভোক্তারা কি করতে পারে? ভোক্তারা কতটুকু জায়গায় আছে তারা করবে? ওদের ভোক্তারা জানছে না যে এই খাদ্যটি সঠিক আছে কিনা, বা তখন কি করবে ভোক্তারা? একটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বলে একটা আইন হয়েছে। কোন ভোক্তা যদি প্রবঞ্চিত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই আইনের আশ্রয় নিয়ে এই অধিদপ্তরের যে অফিস সারা দেশে আছে, এখন প্রত্যেক জেলাতেই আছে, এটা আর কি উপজেলা পর্যায়ে নেওয়ার জন্য আমরা দাবি করছি। তো এখানে অভিযোগ করতে পারেন। অভিযোগ করলে ওনারা প্রশাসনিক ব্যবস্থা মানে জরিমানা করতে পারেন, ফৌজদারি ব্যবস্থা এবং দেওয়ানি ব্যবস্থা সবই নিতে পারেন। তবে দেওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা নিতে হলে কোর্টে যেতে হয়, কারণ এরা কোর্টের আর আগের চেয়ে সব মোদ্দা কথা হচ্ছে আগের চেয়ে শক্তিশালী হচ্ছে সবকিছুই। এবং একটা কথা আমি আর বিশেষভাবে বলতে চাই যে যদি কোনো প্রশাসনিক জরিমানা করা হয়, যদি 1 লক্ষ টাকা জরিমানা করা হয়, 25,000 টাকা যিনি অভিযোগ করেছেন গ্রাহক তিনি পুরস্কার হিসাবে পান। এই আইনটি কিন্তু আশেপাশের কোন দেশে এই ধরনের আইন নেই। এটা কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে। তাহলে তো ভালো, আরো তাহলে অপরাধী ধরা পড়তেই পারে। মাহমুদুল্লাহ, আপনি বলুন যে বিশ্ব খাদ্য দিবস এবং আপনারা অনেক সুন্দর কাজ করছেন, নেদারল্যান্ডসের অর্থায়নে আপনারা করছেন এগুলা, সামগ্রিকভাবে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে আপনাদের দুটো সেক্টরে কাজ করছেন এবং ফলও পাওয়া যাচ্ছে? যেমন আগে টনকে টন আমকে নষ্ট করা হতো, সেই ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছে, কিন্তু আরো কি করা যেতে পারে বাংলাদেশের নিরাপদ খাদ্য সরবরাহের জন্য? আসলে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এসএনবি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রকল্প নিয়ে কাজ করছে, যেটার ব্যাপারে আমি একটু আগে বললাম। আমরা মনে করি আসলে এই নিরাপদ খাদ্য এটা বিশেষভাবে একটা মাইন্ড মডেল। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সচেতনতা খুবই দরকার, এবং এই নিরাপদ বা ফুড সেফটি বিষয়টা এত ইন্টিগ্রেটেড ভাবে জড়িত। আমরা যদি তাকাই একটা শিশুর দিকে, যখন সে মায়ের গর্ভাবস্থায় থাকে, ফার্স্ট 100,000 ডেজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ গর্ভাবস্থায় একটা শিশুর পরবর্তীতে যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা গড়ে ওঠে যদি সে পুষ্টিকর নিরাপদ খাদ্য পায়। তো আমরা যদি দেখি ইভেন আমাদের প্রকল্পতেই যেই দুটি প্রডিউস নিয়ে, টমেটো এবং ম্যাঙ্গো নিয়ে আমরা কাজ করছি, আমাদের দেশের সবাই কিন্তু কম বেশি আম এবং টমেটো খাচ্ছে। তো এই দুইটা বিষয় আমাদের ওতপ্রোত যে আমাদের ফুড লাইফস্টাইল আছে তার সাথে জড়িত হয়ে পড়েছে। এবং এই টমেটো এবং ম্যাঙ্গো থেকে যে প্রসেস প্রোডাক্ট যেগুলো হচ্ছে সস, ড্রিঙ্কস, এগুলো কিন্তু জনগণ ব্যাপকভাবে কনজিউম করছে। তো সেই আসপেক্টে আমি বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি প্রকৃতভাবে এই প্রকল্পের আওতায় নাটোর এবং রাজশাহীতে কাজ করেছি, আমরা পরবর্তীতে এই প্রকল্পকে স্কেলিং আপ করে অন্যান্য ডিভিশনেও যদি কাজ করতে পারি আরো ব্যাপকভাবে, সম্ভাবনা আছে কিনা, আমি আমার আগ্রহ যাচ্ছে কিনা, জি সেই ব্যাপারে আমরা অবশ্যই অন্যকে অন্তর্ভুক্ত করবেন কিনা, এরকম কোন এটা আসলে এটা আসলে নির্ভর করে ডোনার কমিউনিটির উপরেও। তারা যদি ওই ধরনের ফান্ডিং করে, অফকোর্স আমরা এই ধরনের আলোচনা আছে কিনা যে আপনারা আরো বৃদ্ধি করবেন এবং পণ্যের পরিমাণও বৃদ্ধি করবেন, এমন কোন আওতা
আছে কিনা আপনার? জি, আমরা যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা প্রতিনিয়তই স্বপ্ন দেখি নতুন নতুন প্রকল্পের, নতুন নতুন এলাকায় নতুনভাবে বাস্তবায়ন করার। সেই স্বপ্ন আমাদের মধ্যে আছে এবং সেই প্রক্রিয়া নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের আশা আছে ভবিষ্যতে আরো বড় স্কেলিং আপ প্রকল্প নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করব। ধন্যবাদ আপনার। সগীর মোস্তফা, আপনি বলুন শেষ বক্তব্য দিন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আরো কি করা যেতে পারে? অর্থাৎ আপনি বললেন যে আপনারা চিত্র যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেখানে যদি প্রয়োজন তার ভিতর দিয়ে সচেতন করছেন, আরো কি করণীয় হতে পারে? বিষয়টি হচ্ছে আসলে আপনি মানুষকে সচেতন করতে চাই যদি, তাহলে আমাকে তথ্য দিতে হবে। এবং যদি সে কোনো দুর্বৃত্তায়ন হয় বা দুর্বৃত্ত মানে ওই ধরনের কোনো কাজ করে, তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে এবং কি শাস্তি থাকবে সেটিও জানাতে হবে। এবং যদি সেখানে কোনো পুরস্কার থাকে, যেমন স্যার একটু আগে বললেন যে কনজিউমার রাইটস, আপনি যদি অভিযোগ করেন তাহলে যেই ক্ষতিপূরণটা তার করা হবে তার 25% একজন কনজিউমার পাবে, যে ভোক্তা অভিযোগটা করবে। অনেকেই জানে না, কিন্তু আমি তো জানতাম না বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কাজ করছি ওটা নিয়ে, কনজিউমারকে সচেতন করতে হবে কি, যে যেমন পণ্যের গুণাগুণের জন্য সচেতন করতে হবে যে এটা আপনি ভালো কিনা, আবার এটা খারাপ হলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার কোনো রাইট এখানে আছে কিনা, রাষ্ট্র আপনাকে কোনো অধিকার দিয়েছে কিনা, কোন আইনের মধ্যে আপনাকে রাষ্ট্র সে ছাতাটা আছে কিনা, যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন কোনো কারণে। আমাদের দেশে এখন যেটা এসেছে, কিন্তু আমাদের দেশে বড় স্কেলে নাই, কিন্তু আমি আমার লাইফ টাইম যদি আমার যদি ক্ষতি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু কোনো ফুড কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারছি না। পারলেও সেখানে আমি কোনো সমাধান পাবো কিনা, আমি আমার জীবনের যে এই আইনেও আপনি চাচ্ছেন যে ধরনের আইন, বিশ্ব খাদ্য দিবসে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের প্রাপ্তি কিংবা আপনারা বলছেন যেগুলো হওয়া দরকার আছে। স্যার, আপনি 10 সেকেন্ডে বলুন যে উনি যেটা বললেন যে আমরা তো এই পর্যন্ত কোনো মামলা করতে পারছি না, বা এই এরকম আইনি কোনো সংস্কার কিংবা বিষয় আসার সম্ভাবনা আছে, আইন আছে কিনা? কিন্তু আইনি প্রক্রিয়াটা তো খুব জটিল। আমাদের দেশের অনেক আইন আছে, আপনি ভোক্তা অধিকারের আইন তো আছেই, এবং যে ক্রিমিনাল অফেন্স, একটা লোক যদি কোনো একটা ওষুধ খেয়ে মারা যায় অথবা কোন আইন আছে, সচেতনতা করতে হবে, সচেতন করতে হবে আইনগুলো নিয়ে। এটি তো আমি ওইটাই বলছি যে সবকিছু কিন্তু আছে, কিন্তু আমরা কিছু জানি না। অর্থাৎ এখানে এটা ব্যয়বহুল, সেই জন্য মানে জানার যে অধিকারটি সেটি কি জানতে পারলেই সচেতন হলে, আপনি যত বেশি আলোতে আসবেন তত কিন্তু ফোকাসড হবেন। আপনি অন্ধকারে থাকা মানে হচ্ছে এখানে কিছু না কিছু দুর্বৃত্তায়ন হবে। আপনি এই জন্য বলছি তথ্যকে সামনে নিয়ে আসতে হবে, সব ধরনের তথ্য, তাহলেই দেখবেন যে এটা আলোর মতো, এখানে কেউ দুর্বৃত্তায়ন করতে পারবে। ধন্যবাদ আপনাদের তিনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আসুন আমরা শুধু খাদ্য উৎপাদনের জোর না দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দিই, আর তার জন্য প্রয়োজন উৎপাদক থেকে ভোক্তা সবাইকে সচেতন হওয়া। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক সহ সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়া। আসুন নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণে সবাই সচেষ্ট হই। সবার সুষ্ঠু শরীর ও সুন্দর সুখময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয় বাংলাদেশকে।